দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে কথা কেউ বলেনের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলবো হাওরের সংকট ও উত্তরণে করণীয় নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সম্মানিত আহ্বায়ক কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সার রয়েছেন আমাদের সাথে। একই সাথে রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী তুহিন রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আমরা হাওরের সংকট এবং উত্তরণে করণীয় নিয়ে কথা বলবো। নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন যে অতি সম্প্রতি যে হাওরের যে বন্যা এবং প্লাবন যেটি হয়েছে, টানা বৃষ্টি, পাহাড়ি ঢল, সব কিছু মিলিয়েই পাহাড়ে একটা সংকট চলছে, এবং এই সংকটটা কিন্তু দীর্ঘদিনেরই সংকট। সেই বিষয়ে আমি প্রথমেই কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সার আপনার কাছে যদি আসি, যে এবারে যেটি হয়েছে সেটিতে আমরা দেখতে পেয়েছি যে 60টি হাওরের 49,073 হেক্টর জমি ফসল নষ্ট হয়েছে। একই সাথে 2,36,000 কৃষক এতে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং নানা বিষয়ে ক্ষতির পরিমাণ নিয়ে নানা রকমভাবে এখন আমরা দেখতে পাচ্ছি সরকার তালিকা করছেন, ক্ষতিগ্রস্তদেরকে কিছু একটা সহায়তা করবার জন্য চেষ্টা করছেন। কিন্তু যে বিষয়টি যে প্রতি বছর হাওরের বৃষ্টি, পাহাড়ি ঢল অথবা বন্যা যে ফসলের ক্ষয়ক্ষতি হয়, এটি কিন্তু আমরা এই দেখেই আসছে, এবং এটা সাময়িকভাবে আমরা এটা পরিত্রাণের চেষ্টা করছি। এই সর্বশেষ যেটি হাওরের ঢল নামলো, হাওরের কৃষকরা ক্ষতিগ্রস্ত হলো, এবং সরকারের যে কর্মপরিকল্পনা চলছে, তা নিয়ে আপনার বিশ্লেষণ কী রয়েছে? ধন্যবাদ আপনাকে এবং এটিএন দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে একটা সমসাময়িক বিষয়কে আপনারা জাতির সামনে তুলে ধরেছেন। হাওরের অঞ্চলে যে বিষয়টি, যে এখানে যে অকাল বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতি বছর আমাদের ফসল হানি হচ্ছে, আপনার জনজীবন একটা বিপর্যয় নেমে আসছে, এটা একটা গতানুগতিক একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার জন্য বিগত দিনেও বিভিন্ন সরকার অনেক ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে, হাজার হাজার কোটি টাকা প্রকল্পের নামে, সেটা কিন্তু আসলে বাস্তবায়ন, দীর্ঘমেয়াদী কোনো বাস্তবায়নের মুখ দেখেনি, যার কারণে কিন্তু এটার কিন্তু দীর্ঘমেয়াদী কোনো সমাধান হয়নি। তবে বর্তমান সরকার এটা কৃষি বান্ধব সরকার, আপনারা জানেন। এক্ষেত্রে এই হাওর অঞ্চলে বিশেষ করে এবার আমাদের বোরো ধানের যে হারভেস্টিং হওয়ার কথা ছিল সেটা সময় মতো কিন্তু করা যায়নি, বৃষ্টিটা একটু আগে চলে এসছে, যার কারণে আমাদের ফসলের একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যতটুকু আমাদের হারভেস্ট করার কথা ছিল তা 50% কিন্তু পুরোপুরি তোলা যায়নি। এটা আমাদের জন্য একটা বড় ধরনের একটা বিপর্যয় এবং খাদ্য নিরাপত্তার জন্য একটা হুমকি। তো এক্ষেত্রে বর্তমান সরকার 2026 সাল থেকে 5 বছর মেয়াদী একটি দীর্ঘমেয়াদী সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে। এই সমন্বিত কার্যক্রমের মধ্যে আপনার পরিকল্পিতভাবে যে বাঁধ নির্মাণগুলো করা এবং নদী এবং খাল খনন করা, এবং আপনি জানেন যে এই সময় আপনার অনেক পলি কিন্তু জমে থাকে, যেগুলো কিন্তু আসলে নাব্যতাকে নষ্ট করে, তো এবং আমরা জীববৈচিত্র্যের উপর একটা বড় হুমকি হয়ে দাঁড়ায়। এই সব কিছু মিলিয়ে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার অংশ হিসাবে জলমগ্ন যে অঞ্চলগুলো, সেখানে কিভাবে আপনার একটা রাস্তা বা সেতু নির্মাণ করা যায়, যাতে আপনার যখন এই পানিটা চলে যাবে যাতে জনজীবনে একটা স্বস্তি আসে বা তাদের যোগাযোগ ব্যবস্থায় যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। স্বাভাবিক জীবনটাকে ঠিক রাখার জন্যে এই সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বেশ কতগুলো বাস্তবমুখী বিষয় আছে। এগুলো এবছরের এই অকাল বন্যার কারণে সৃষ্ট যে দুর্যোগ, এগুলোকে মোকাবিলা করার জন্য চমৎকার পরিকল্পনা আছে। তার পাশাপাশি কৃষকদেরকে এই আপৎকালীন সময় তাদের এই স্বাভাবিক জীবনের নিরাপত্তার জন্যে কিছু কৃষি প্রণোদনা, নগদ সহায়তা থেকে শুরু করে খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ মৌকুফ সহ নানাবিধ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যেটা কৃষকদের জন্য আগামী দিনে একটা উপকারে আসবে। তার পাশাপাশি এই অঞ্চলটা বিশেষ করে আপনার সুনামগঞ্জ এবং আমাদের এই কিশোরগঞ্জের এই জায়গাটি তো মোটামুটি আমাদের হাওর বেষ্টিত একটা অঞ্চল। এই অঞ্চলে আপনার বিকল্প কৃষির একটা চিন্তা ভাবনা করতে হবে। শুধুমাত্র আমার এই বোরো ধান ভিত্তিক এক ফসলি একটা চিন্তা ভাবনা করে যদি আমরা সারা বছরব্যাপী কৃষকদের দিনমান উন্নয়নের কথা ভাবি, তাহলে কিন্তু এটা একটা আমাদের জন্য এটা ঝুঁকিপূর্ণ হয়ে থাকবে। তো সেই জন্য বিকল্প কি ব্যবস্থা থাকতে পারে, তারা এখানে হয়তো ভাসমান এগ্রিকালচারের একটা ব্যবস্থা করতে পারে, যেটা আপনার যেহেতু এখানে সবসময় বন্যা এবং আপনার সবসময় পানি এবং জলাবদ্ধতা থাকে, সেখানে কৃষির এখন অনেক উন্নত প্রযুক্তি বের হয়েছে, সেই প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। আমাদের ফ্লোটিং এগ্রিকালচার আমাদের কৃষি বিজ্ঞানীকে উদ্ভাবন করেছে, এটাকে কিন্তু আপনার বাস্তবমুখী করে এই কৃষির সাথে বিশেষ করে এই পানির সাথে তাল মিলিয়ে কিন্তু চলতে হবে, এবং আগাম জাতের কিছু ধান এবং কিছু শস্যের প্রবর্তন করতে হবে, যে আমার
এই এপ্রিল মাসের মাঝামাঝি বৈশাখ আসার আগেই এখানে বন্যার একটা প্রাদুর্ভাব দেখা যেতে পারে। তো সেই জন্যে আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট এমন কিছু আপনার ধানের উন্নত জাত উদ্ভাবন করেছে যেগুলো কিন্তু আপনার ডিপ ওয়াটার রেজিস্ট্যান্স কিছু ভ্যারাইটি আছে, আবার কিছু ভ্যারাইটি আছে স্যালাইনিটি রেজিস্ট্যান্ট কিছু ভ্যারাইটি আছে। তার পাশাপাশি এখন আগাম বিশেষ করে বৈশাখের আগে আমরা কিভাবে এটাকে হারভেস্ট করতে পারি সেই সহিষ্ণু কিছু উন্নত ভ্যারাইটির কিছু ধান এবং অন্যান্য কিছু অ্যালাইড ক্রপস কিন্তু এখানে আবিষ্কার করতে হবে, এই প্রযুক্তি এবং এই জাতের উদ্ভাবন করতে হবে। তার পাশাপাশি বিশেষ করে আমাদের যে ম্যানুয়ালি যে হারভেস্টিংটা হয়, ম্যানুয়াল হারভেস্টিংয়ের মাধ্যমে যে আমরা ধানটাকে আমরা হারভেস্ট করি, এই হারভেস্টিংটা একটু দীর্ঘমেয়াদী। আমাদের বিস্তীর্ণ অঞ্চলে যখন আমরা কৃষকদেরকে ম্যানুয়ালি হারভেস্টিংয়ের ব্যবস্থা করবো, ততদিনই কিন্তু আপনার অনেক ধরনের পানি বা বৃষ্টি অতিবৃষ্টি হয়ে তারা কিন্তু সেই ফসল ঘরে তুলতে পারবে না। যার কারণে উন্নত মানের ড্রায়ার এবং আপনার উন্নত মানের হারভেস্টার, এই দুটো জিনিসের খুবই প্রয়োজন। নিশ্চয়ই ডক্টর কামরুজ্জামান কায়েস, আমরা শুনবো আপনার কাছ থেকে। ডক্টর তুহিন, আমরা শুনছিলাম এবং এই যে কথাগুলো বলছে সেটি হচ্ছে যে আমরা কিভাবে এই পানির মধ্যে ফসল ফলানো যায়, আমরা কিভাবে আগাম বন্যার আগে ফসল ঘরে তুলতে পারি, কিন্তু দীর্ঘদিন এই কথাগুলো শুনছি, কিন্তু কার্যত কিন্তু এর প্রতিফলন কিন্তু এখনও আমরা দৃশ্যমানভাবে সেভাবে দেখতে পাই না। যদিও বলা হচ্ছে বর্তমান সরকার এই বিষয়ে নানা রকম উদ্যোগ গ্রহণ করছে, যদিও সরকারের মাত্র 3 মাসও এখনও অতিবাহিত হয়নি। তারপরও যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে এই যে দুর্যোগটি, এই দুর্যোগ মোকাবেলার জন্য আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে তারা কৃষি প্রণোদনার মধ্যে তারা নগদ অর্থায়ন, নানা রকম কৃষি উপকরণ দেওয়ার চেষ্টা করছেন। আমরা বিগত শাসন আমলে যেটা দেখেছি, সেই সময় আমরা দেখেছি যে যখন এই ধরনের কোনো সামাজিক সুরক্ষা খাতে কাউকে নির্বাচন করা হয়, সেই নির্বাচনের ক্ষেত্রে যারা সঠিক ব্যক্তি তারা কিন্তু সেখানে প্রণোদনা পায়। রাজনৈতিক বিবেচনায় সেখানে দেওয়া হতো, আত্মীয় স্বজন, মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান বা যারা এটার যোগ্য না তাদেরকে দেওয়া হতো। এবারে সরকার যেটি দিচ্ছে, এই হাওরের কান্নার শব্দ সরকারের কানে যেহেতু গিয়েছে, এবার কি ধরনের সংকট আছে কিনা? আর এছাড়াও এই যে হাওরের যে আগাম বন্যার যে বিষয়টি বা পাহাড়ি ঢলার বিষয়টি, এতে মানব সৃষ্ট কোনো কিছু আছে কিনা, এখানে মানুষের তৈরি করা কোনো রকম কোনো কারণের জন্য এই দুই বারবার ঘটছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে যারা এই অনুষ্ঠানটি দেখছেন। আপনি যেটি বলেছেন যে আসলে আমার সহ আলোচক যে কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়েস, তিনি যে বিষয়টি নিয়ে আসছেন যে এই যে টেকসই কৃষি, আমরা যদি সে জায়গাটিতে যেতে পারি তাহলে কিন্তু প্রথমত যে আপনি যেই জায়গাটিতে বলেছেন, উনি যে আলোচনাটি করছিলেন যে আমাদের জৈব বৈচিত্র্যের যেই প্রভাব বা আমাদের সামগ্রিক যে কৃষি, এবং সেখানে শুধু একটি ফসলের উপর নির্ভর না হয়ে আমাদের এই যে কৃষিজীবী মানুষদেরকে যদি আমরা আরও যেসব এই যে বছরব্যাপী তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি এবং সেই অঞ্চলটিকেও কিন্তু আমরা একসাথে এই যে আমাদের জাতীয় অর্থনীতিতে একটা ভূমিকা রাখবার সুযোগ তৈরি হবে। আমি সরাসরি যদি প্রশ্নে যাই যে এই সময় আসলে আমরা যেটি দেখছি যে এখন পর্যন্ত কিন্তু আগে যেটি বিগত সময়ে আমরা বিভিন্ন সময় দেখেছি, কিন্তু এখন পর্যন্ত এই লিস্ট নিয়ে বা এই যে সরকার যে কার্যক্রমটি তাদেরকে দেওয়ার জন্য বা তাদেরকে এই যে পাশে দাঁড়ানোর জন্য, তাদের কান্না থামানোর জন্য, আহাজারি থামানোর জন্য যেই পাশে যে দাঁড়িয়েছে সরকার, সেখানে কিন্তু লিস্ট নিয়ে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো আমরা বিভিন্ন মিডিয়া বা সংবাদ মাধ্যমে কিন্তু এই ধরনের কোনো খবর কিন্তু আসেনি। যে বরং সরকার কিন্তু নানানভাবে এই যে কৃষকদেরকে বাঁচিয়ে রাখবার জন্য তাদের যে নানান উদ্যোগ, সেটি বারংবার মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের কৃষিমন্ত্রী বা অন্যান্য যারা মন্ত্রী মহোদয়রা আছেন তারাও কিন্তু এই হাওরের মানুষদেরকে এই ধরনের মেসেজগুলো কিন্তু দিচ্ছেন। তো আমরা আশাবাদী যে এই ধরনের বিগত সময়ের মতো হয়তো আমরা আশা করি যে এই ধরনের কোনো বিষয় হয়তো মানে সুবিধাভোগী নির্বাচনে কোনো রকম প্রভাব বিস্তার হবে না। যারা রিয়েলি যাদের দরকার তারাই হয়তো এই লিস্টের মাধ্যমে চলে আসবে। এবং আরেকটি বিষয় আপনি যেটি বলেছেন যে এই যে এই মানব সৃষ্টির জায়গাটি, এটা তো মানে কিছুটা থেকেই যায়, কারণ আমরা এই সিস্টেমটিকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা প্রাকৃতিক আরেকটি হলো মানব সৃষ্ট। কারণ প্রাকৃতিক বিষয়টি যেটি আমাদের ডক্টর কামরুজ্জামান কায়েস স্যার যিনি যেটি বলেছেন যে এই সময়টা একটা আগাম বা আমাদের এই যে পাহাড়ি আমাদের ওই অঞ্চলটা কিন্তু আমাদের একদমই আসাম বা মেঘালয়ের সাথে লাগানো, এবং এ কারণে কিন্তু সারা পৃথিবীর যেই বৃষ্টির প্রবণতার জায়গাগুলি কিন্তু আমাদের আসাম এবং মেঘালয়, এবং সেখান থেকে কিন্তু আমাদের পাহাড়ি ঢলগুলি এবং যখন নেমে আসে তখন কিন্তু আমাদের এই পুরো অঞ্চলটা কিন্তু একটা জলজটের জায়গা তৈরি হয়। তো সেই জায়গাটায় আমাদের প্রাকৃতিক জায়গা হয়তো আমাদের কিছু করবার নেই, কিন্তু মানব সৃষ্টির যে জায়গাটি সেটি কিন্তু আমাদের এই যে মানে এটাকে পরিকল্পনা, সঠিক পরিকল্পনা নেওয়া এবং সেই পরিকল্পনা মাফিকে যে আমাদের এই যে বাঁধগুলি নির্মাণ করা বা যেখানে যেটা প্রয়োজন, আমরা বিভিন্ন দেশ যেমন নেদারল্যান্ড বা ভিয়েতনাম এরকম যে নানান মডেলগুলি যেখানে আছে, যে এরকম নিম্নাঞ্চলগুলিকে সঠিক রেখে বা
আমাদের যে এই যে পানির প্রবাহকে ঠিক রেখে আমরা কিন্তু সেই কাজগুলি যদি যথাযথভাবে নতুন সরকার যদি সেভাবে পরিকল্পনা নেয়, আমার বিশ্বাস যে আমরা এই জায়গাটাকে বা এই যে সামগ্রিক কৃষির যে সংকটটি এই সময়টিতে সেটা হয়তো ভবিষ্যতে আমরা কম দেখবো। ডক্টর তুহিন, আবার আসবো আপনার কাছে। ডক্টর কামরুজ্জামানের কাছে আমরা শুনছিলাম এবং সরকারের কর্ম পরিকল্পনার কথা আমরা শুনতে পাচ্ছি, এবং যেটি আমি আবারও বলছি যে সরকার মাত্র 3 মাস তারা দায়িত্বভার গ্রহণ করেছে। সরকারের উপরে কিন্তু নানা রকমভাবে আওয়ামী লীগের ফিরে যাওয়া যে ধ্বংসস্তূপের চাপ রয়েছে, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, তাদের তেলের সংকট, বিশ্ববাজারে দ্রব্যমূল্যের দাম বাড়া যাওয়া, সব কিছু মিলিয়ে কিন্তু চেষ্টার হয়তো ঘাটতি নেই। এখন আমরা যে বিষয়টি সেটি হচ্ছে তো মানুষ তো বেঁচে থাকতে হবে, মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। সে অবস্থায় এই যারা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয় আমাদের হাওড় অঞ্চলে, তার জন্য বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থার কথা কি চিন্তা করা যায় কিনা, যে শুধুমাত্র ফসলি ফলাবে অন্য কোনো কর্মের সাথে তাদেরকে যুক্ত করা যায় কিনা, বা জলবায়ু পরিবর্তনের সাথে সাথে তাদের যে জীবন জীবিকার পরিবর্তনের অন্য কোনো কিছু সরকার কর্মপরিকল্পনা রাখতে পারে কিনা? এটার তো একটা বিকল্প কিছু বাইর করতেই হবে, কারণ এক ফসলি একটা বিষয়ের উপরে ভিত্তি করে যদি তারা সারা বছর এটার উপর মানে ভরসা করে থাকে, তাহলে তো তাদের এই দুর্যোগ পুরোপুরি মোকাবেলা এটা ঝুঁকিপূর্ণই হবে, এটা আমি এর আগে বলেছি। তো বিকল্প হিসাবে তো অনেক কিছুই করা যায়, কারণ আমাদের কৃষি কিন্তু অনেক ব্যাপক। আমাদের কৃষি তো শুধু ক্যাশ ক্রপ নিয়ে নয়, ওই অঞ্চলের লোকরা কিন্তু ক্যাশ ক্রপের উপর বেশি নির্ভরশীল। আপনার ধান, তারপর আপনার কিছু কিছু ক্ষেত্রে কিছু গম বা এই জাতীয় ক্যাশ ক্রপ যেটাকে আমরা বলি, এই 2-3টি ফসলের উপরই তারা সারা বছর আবর্তিত হয় আর কি। তো এক্ষেত্রে আমার মনে হয় যে বিকল্প হিসাবে কৃষির তো অনেকগুলো ভাগ আছে। আপনার মৎস্য আছে, প্রাণী সম্পদ আছে। এখন তাদেরকে আপনার ধরেন মৎস্য এবং প্রাণী সম্পদও যদি তাদেরকে ধাবিত করা যায়, বিশেষ করে আমি যদি বলি পোলট্রি এবং লাইভ স্টক, বিশেষ করে ডায়েরি ফার্ম, এগুলোও যদি যেখানে একটু উঁচু জায়গা আছে, ওই অঞ্চলের ভিতরে সব তো আর জলাবদ্ধতায় নাই, এখানে যতটুকু উঁচু জায়গা সেটাকে যদি আপনার বিকল্প কৃষির কর্মসংস্থানে তাদেরকে সংযুক্ত করা যায়, তাহলে হয়তো এখানে তাদের যে ইনকাম জেনারেটিং একটা কিছু তাদের বের হবে বিকল্প হিসাবে আর কি। তো ওই অঞ্চলের লোকেরা আসলে কৃষি বলতে ধান কি বোঝায় এবং ধানের উপরই তাদের শতভাগ নির্ভরশীলতা, এটা একটা ঝুঁকিপূর্ণ বিষয়। তো আমি মনে করি যে পোলট্রি, তারপর লাইভ স্টক, এই বিষয়ে তাদের একটু এগিয়ে আসা উচিত। আর ওই অঞ্চলে আমার মনে হয় যে, যেটা আমার সহ আলোচক একটু আইডিয়া দিল আর কি, বিশ্বের কয়েকটা ভালো এগ্রিকালচারাল কান্ট্রির কথা, নেদারল্যান্ডের কথা বলেছেন। তো আমি মনে করি এখানে একটা কোঅপারেটিভ এগ্রিকালচার করা দরকার, সমবায় ভিত্তিক এগ্রিকালচার। এই যে আমার একটা আইল আছে, আমার 2 বিঘা জমির বা 1 বিঘা জমির মধ্যে একটা আইল আছে, আবার আধা বিঘা পরে আরেকটা আইল আছে, এত আইল এত বাদ। তো সেক্ষেত্রে আসলে তো মানে এখান থেকে যে সামগ্রিক যে কৃষির উৎপাদনের যে আপনি হারভেস্টিং করে এনে এটা শস্য ঘরে তুলবেন, সেক্ষেত্রে কিন্তু পারস্পরিকভাবে সবাই ক্ষতিগ্রস্ত হবে আর কি। আপনি যদি ভিয়েতনাম, চায়না, যারা উন্নত মানের শস্য উৎপাদনে পারদর্শী হয়েছে ইতিমধ্যে, তাদের ক্ষেত্রে যদি আমরা একটু ভিতরে যাই, আমরা একটু পর্যবেক্ষণ করি, তখন দেখা যাবে যে তারা আসলে কোঅপারেটিভ এগ্রিকালচারের গুরুত্ব দিয়ে তারা কিন্তু মানে অনেক উন্নত হয়েছে। আর আমাদের এখানে কীটনাশকের ব্যবহার, রাসায়নিক কীটনাশকের ব্যবহারটা কমানো খুবই জরুরি। এখানে অর্গানিক ফার্টিলাইজার এবং অর্গানিক এগ্রিকালচার, বায়োকম্পোস্ট ভিত্তিক যে এগ্রিকালচারাল যে কাল্টিভেশন, এটাকে গুরুত্ব দিতে হবে। না হলে আমরা যতই আমি এককভাবে চিন্তা করি যে আমার এই এরিয়াতে, আমার 5 হেক্টর জমিতে আমি অনেক বেশি ফসল ফলাবো রাসায়নিক সার ব্যবহার করে বা যেভাবেই হোক এটাকে কৃত্রিমভাবে, এটার ইফেক্ট তো পাশের প্লটে গিয়ে পড়বে। তো এইটার থেকে আমাদের এটা প্রায়োগিক একটা বিষয়, এই জিনিসটাকে আপনার একটা রেগুলেশনের আন্ডারে আনতে হবে। সরকার কর্তৃক যদি রেগুলেশন না আনা হয়, তাহলে কিন্তু বিচ্ছিন্নভাবে এইভাবে যদি চাষাবাদ করা হয়, তাহলে কিন্তু এটা সামগ্রিক এগ্রিকালচারের উপর একটা প্রভাব পড়বে। নিশ্চয়ই, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় ডক্টর কামরুজ্জামান কায়সার বললেন, ডক্টর তুহিন, সেটি হচ্ছে যে সময়ভিত্তিক কৃষি ব্যবস্থার কথা। ভিয়েতনামে যেটি আমরা দেখি যে কৃষকরা তাদের নিজের জমিতে নিজেরা চাষ করে, নিজেদের ট্রাক্টর থাকে, নিজেরাই কিন্তু তাদের ফলনটাকে তারা পাইকারি বাজারে বিক্রি করতে পারে। সেটি কিন্তু বাংলাদেশে এখনও এই সময়ভিত্তিক কৃষি ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারিনি। সে কারণে দেখা যায় যশোরের যে সবজি উৎপাদিত হয়, কৃষক হয়তো সেখানে তারা আলুতে 10 টাকা 12 টাকা কেজি পায়, কিন্তু ঢাকা শহরে এসে 40-50 টাকায় বিক্রি হয়। যে কৃষক 10 টাকায় আলু বিক্রি করছে, সেই কৃষককে কিন্তু 2 মাস বা 3 মাস পরে 30-35 টাকা আলু কিনে খেতে হচ্ছে। তো সেভাবে এই সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থার উপর আমরা জানি যে বিএনপি সরকারের যথেষ্ট গুরুত্ব রয়েছে, এবং মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানও কিন্তু সমবায় কৃষি ব্যবস্থার উপরে কিন্তু তিনি অত্যন্ত নজর দিয়েছেন এবং সবুজ বিপ্লবের প্রতি গুরুত্ব দিয়েছেন। এই সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা বাস্তবায়নের জন্য এই যে আসন্ন যে বাজেট, সেই বাজেটে সরকারের কী ধরনের উদ্যোগ থাকা দরকার, কী ধরনের বাজেট পরিকল্পনা থাকা দরকার, কী ধরনের বরাদ্দ থাকা দরকার, ভর্তুকি থাকা দরকার, সেই জায়গাটা আপনি কীভাবে দেখেন?
আপনি ঠিকই বলছেন যে এই যে সমবায় ভিত্তিক কৃষি, যেটি আসলে আমরা এই যে পুরা আমাদের কৃষক ভাইদের, কারণ প্রান্তিক কৃষকদের আসলে সেভাবে তাদের ফসলটি ফলানোর পরে তারা যে মার্কেটে যে নিয়ে যাওয়ার যে বিষয়টি, আমরা প্রায়ই বা পত্রিকাগুলোতে আমাদের বিভিন্ন মিডিয়া আমরা যে খবরটি দেখি যে আমাদের এই যে মধ্যস্বত্বভোগীদের যে একটা মাঝখানে যে বিষয়, যে তাদের কৃষি পণ্যটি তারা আলু বা এই যে টমেটো হয়তো 5 টাকা 2 টাকা কেজিতে বিক্রি করছে, কিন্তু আমরা ঢাকায় হয়তো সেটিকে কিনছি আমরা 20 টাকা 30 টাকা বা 50 টাকা কেজিতে। তো এই যে সমবায় ভিত্তিক যদি তাদের এই মার্কেটিং ব্যবস্থাটা থাকতো, বিপণন ব্যবস্থাটা যদি থাকতো, তাহলে কিন্তু আমরা এই ধরনের যে দামের যে বিষয়টি, তাদের যে যথাযথ যে দাম পাওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু এরকম কিন্তু কৃষকরা কিন্তু লুজার হতো না। তো আপনি যেটি বলেছেন যে আগামী বাজেটকে কেন্দ্র করে আমরা, যেহেতু বর্তমান সরকার যে 31 দফা ঘোষণা দিয়েছে, সেখানে কিন্তু কৃষির উপর কিন্তু একটি বিশেষ জোর রয়েছে, এবং সেখানে কিন্তু সরকার এই যে নানান ভর্তুকি, যে আমরা বলি যে কৃষি যে উপকরণগুলি, যে বীজ, সার, সেচ, এই জায়গাগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু সরকার একটা ভর্তুকি কিন্তু দিয়ে থাকে। কারণ আমরা এই যে সারের যে দাম বাজারে, আমরা কিন্তু জানি যে এই যে আমাদের যে নাইট্রোজেন বা ইউরিয়া, আমাদের পটাশ বা আমাদের এরকম ডিএপি, এগুলি কিন্তু অন অ্যান অ্যাভারেজ কিন্তু আমাদের প্রায় 90 থেকে 100 টাকা প্রতি কেজি পড়ে, কিন্তু আমাদের কৃষক ভাইরা কিন্তু সরকার কিন্তু এটা একটা ভর্তুকি দিয়ে কৃষক ভাইদেরকে অন অ্যান অ্যাভারেজ কিন্তু 30 টাকার মধ্যে কিন্তু এটা দিচ্ছে। তাহলে এই যে বিশাল একটা ভর্তুকি কিন্তু সরকার এখানে কিন্তু আসলে দিয়ে থাকে। এই কারণে কৃষির বাজেটটি কিন্তু সবসময় একটা এরকম, বিদ্যুতের ক্ষেত্রেও ঠিক সেম, নানান ভর্তুকি কিন্তু সরকার দিয়ে থাকে। তো এই গ্যাপটা কিন্তু থেকে যায়। তো আগামী বাজেট অফকোর্স যে এইরকম সমবায় ভিত্তিক বাজেটে যদি সরকার জোর দেয় এবং স্থানীয় কৃষকদেরকে, এটার জন্য যে বিষয়টি আসলে দরকার, যে স্থানীয় কৃষকদেরকে তাদের যে ডাটা বেস, তাদের ডেটা এরকম সংরক্ষণ করা, এবং সেই অনুযায়ী তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, তারা একটা ফসল কিভাবে ফলাবে, এবং ঠিক এরপরে যে তাদের যে আমরা যে মার্কেটিং অর্থাৎ বিপণন যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় তারা কিভাবে ভূমিকা রাখবে, এই বিষয়গুলি যদি তারা একদম প্ল্যানে নিয়ে আসে। কারণ আমরা দেখছি যে বর্তমান সরকার কিন্তু এরকম নানান উদ্যোগ কিন্তু গ্রহণ করছে, এবং একদমই কৃষকদেরকে তাদেরকে স্বাবলম্বী করার জন্য, তাদেরকে কার্যকরভাবে তাদেরকে টিকে থাকার জন্য এই উদ্যোগগুলি যদি যথাযথভাবে নেয়, তখন কিন্তু এটা কিন্তু আমাদের একদমই ইকোনমিক যে ইম্পর্টেন্সের জায়গা, অর্থনৈতিক যে গুরুত্বের জায়গায়, সেখানে কিন্তু একটা ভালো ভূমিকা রাখবে এই সমবায় ভিত্তিক কৃষি। জি, আমরা সবসময় গত কদিন থেকে দেখতে পাচ্ছি যে বর্তমান সরকারের তাদের যে নির্বাচনী যে ম্যানিফেস্টো যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের তারা বাস্তবায়নের লক্ষ্যে তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমরা দেখেছি যে এই যে পরিচ্ছন্নতা কর্মীদেরকেও তাদেরকে দেখেছি কত রোজার ঈদের পূর্বে তাদেরকে একটা প্রণোদনা দিয়েছে, ইমাম মুয়াজ্জিন সাহেব পুরোহিতদেরকেও একটা সহযোগিতা করেছে। এটি কিন্তু সরকার একটা সাহসী উদ্যোগ যে এই ধরনের কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের মতন এই সহায়তা প্রদান করা সরকারের সাহসী উদ্যোগ। সেই উদ্যোগকে নিশ্চয়ই আমরা স্বাগত জানাই। এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে সমষ্টিক অর্থে এই জায়গাটা তো আসলে কাজে লাগানো দরকার। আমরা যদি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিয়ে মানুষকে স্বাবলম্বী করবার চেষ্টা করি, আমাদের গ্রামীণ অর্থনীতিকে আরও চলমান করবার চেষ্টা করি, তার সাথে সাথে কিন্তু আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা আমাদের হাওর অঞ্চলের যারা রয়েছেন তাদেরকে যদি মাছ চাষ, হাঁস মুরগি চাষ, বিশেষ করে হাঁস চাষ কিন্তু তারা করতেই পারে। বিকল্প কর্মসংস্থানের পাশাপাশি কৃষক কার্ড এই যে সরকার যে সাহসী উদ্যোগের একটা অংশ, সেটা কতখানি আমাদের কৃষি এবং কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? এটা একটা আপৎকালীন একটা সহায়তা প্যাকেজ আমি বলবো আর কি, যাতে কৃষকরা তাদের যে উপকরণ, সার, বীজ, কীটনাশক, এই যে বিষয়গুলো, এগুলো আসলে অনেক সময় তারা কিন্তু তাদের অর্থের অভাবে যথাযথভাবে তারা চাষাবাদের ক্ষেত্রে একটু বিপদে থাকে। সেটার জন্য হয়তো সরকারের একটা প্রণোদনা, একটা উৎসাহ। তো এখানে কিন্তু আবার স্ল্যাব করা আছে, 2,500 টাকার একটা প্যাকেজ থাকে এই ইয়াতে কৃষক কার্ডে। সেখানে সারের জন্য কতটুকু, বীজের জন্য কতটুকু, এটার একটা ডিলারের মাধ্যমে এবং এটা স্মার্ট কার্ডের মাধ্যমে কিন্তু এটা নিয়ন্ত্রিত হবে। আর না হয় যে কোনো একটা কৃষক কার্ড পেয়ে টোটাল টাকাটি হয়তো খরচ করে ফেলবে। সে কিন্তু বীজের জন্য 500 টাকার পরে কিন্তু 600 টাকা নিতে পারবে না, তাই না? এভাবে স্ল্যাব করা আছে। এটা কিন্তু একটা ভালো উদ্যোগ, চমৎকার একটা বিষয়। কিন্তু এটা তো একটা মানে টেম্পোরারি, তাকে একটা সাপোর্ট দেওয়া, তাকে তো একটা মানে স্থায়ী একটা সমাধানে আমাদের যেতে হবে। কৃষি ঋণ মওকুফ করেছে বর্তমান সরকার। তারপর আপনার এখানে ঋণ সহায়তার ক্ষেত্রেও এগিয়ে আসছে। আমাদের যে এসএমই যে ফাউন্ডেশনের মাধ্যমে তাদের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে যদি তারা এগিয়ে আসে, সেখানেও তারা সহায়তা পাবে। সেগুলো সবই ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু শস্যের বহুমুখীকরণ করা এবং আপনার বিকল্প কৃষির কথা ভাবতে হবে, যেটা আমি একটু আগেও বললাম। এগুলো যদি না করা হয় তাহলে তো আসলে কৃষকরা সামনে এগোতে পারবে না। আপনি জানেন যে শুধু ধান চাল উৎপাদন করে এগিয়ে থাকাটা এটা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। শ্রমিকের মজুরি অনেক বেড়ে গিয়েছে।
আপনার 1000 থেকে 1200 টাকা একটা একটা কৃষি শ্রমিকের মজুরি। তারপর আপনার অন্যান্য যে উপকরণগুলোর কাঁচা মাল এগুলোর দাম অনেক বেড়ে গিয়েছে। সব কিছু মিলিয়ে যেটা আমার সহ আলোচক ডক্টর তাজুল বলেছে যে এখানে আপনার এই যে এইবার যে আপনার আলুর যে বাম্পার ফলন হলো, আলুর বাম্পার ফলনে আপনি দেখেন তার মানে উৎপাদন খরচ হয়েছে আপনার 12 টাকা, কিন্তু তাকে ইয়েতে সে এটা পায়নি, মানে তার বিক্রয় মূল্যটা সে পেয়েছে 8 টাকা থেকে 10 টাকা। অনেকে মানে এই যে বাজারে নিয়ে গিয়ে আপনার এটা যে বিক্রি করার জন্য যে পরিবহন খরচটা, এইটার ভয়ে অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় আলু ফেলে চলে এসেছে। তো এটা তো একটা বড় ব্যাপার, কিন্তু সেই আলুই আবার এই কারণ বাজারে এসে কিন্তু আমরা 30 টাকা করে কিনছি। মাঝখানে একটা লাভ হচ্ছে যারা অনুৎপাদনশীল খাতের সাথে যারা মধ্যস্বত্বভোগী, তারা কিন্তু এটা বেনিফিটটা নিচ্ছে। আমাদের এই ইন্টারমিডিয়ারি যে ব্রোকার যারা, এদেরকে বন্ধ করতে হবে। সরকারের প্রকিউরমেন্ট পলিসিটাকে ঢেলে সাজাতে হবে যে আমার এই শস্য আমি কৃষকের কাছ থেকে আমি সরাসরি সংগ্রহ করব। আমার যে কৃষি সম্প্রসারণ যে প্রান্তিক চাষিদের কাছে তারা যাবে, সম্প্রসারণ কর্মীরা বা মানে সরকার অ্যাপয়েন্টেড ডিলাররা, তারা সরাসরি যদি এই প্রকিউরমেন্টটা করতো, তাহলে যদি হাতটা না বাড়তো, তাহলে কৃষক কিন্তু তার ন্যায্য মূল্য পেত আর কি। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি উৎপাদন না হয় করলাম, আমার হয়তো আমার কি বলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই হয়তো সমন্বয় নাই, আমার সাপ্লাই হয়ে গেছে বেশি, ডিমান্ড হয়ে গেছে কম, সেক্ষেত্রে আমি হয়তো এখন এটা সেল করতে পারছি না। কিন্তু এটার বিকল্প কি আছে? এটার বিকল্প আমি তো সংরক্ষণ করতে পারছি না। আমি আলুর যদি যথাযথ সংরক্ষণাগার থাকতো, হিমাগার থাকতো এবং আমার সাইলোজ থাকতো, আমার গুদাম যদি পর্যাপ্ত থাকতো, এই বিষয়টা কিন্তু আসলে ওইভাবে এখন আমরা চিন্তা ভাবনা করছি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন 1977 সালে সবুজ বিপ্লবে ডাক দিলেন, তখন কিন্তু উনি এই যে আজকে যে বড় হিমাগারগুলো দেখছেন, পুরনো হিমাগারগুলো, এগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কিন্তু এটা প্রবর্তন করা হয়। তো এই যে হিমাগারগুলো, এগুলোকে আরও সম্প্রসারণ করতে হবে। এগুলো বিভিন্ন জেলা উপজেলা ভিত্তিক যদি হিমাগার এবং সংরক্ষণগার না করি, কৃষকরা সবসময় লুজার হবে। এই লুজারকে আমরা এই লুজার থেকে তাদের পরিত্রাণ দিতে পারবো না। যার কারণে বর্তমান সরকার অনেক স্মার্ট কৃষি নিয়ে ভাবে। আমি স্মার্ট কৃষির আলোকে আমি মনে করি আমাদের যান্ত্রিকরণ, শস্যের যান্ত্রিকরণ করতে হবে। কৃষিকে আরও আধুনিকায়ন করার ক্ষেত্রে আমাদের ফার্ম মেকানিক্সকে আরও ডেভেলপ করতে হবে। টেকসই অর্থনীতির ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন। এবং এই যে আমার শস্যকে সংরক্ষণের জন্য আমার যদি যথাযথ ব্যবস্থা থাকে, কৃষক এই সময় বিক্রি করবে না, কৃষক পরে বিক্রি করবে। এই যে এখন আপনার আম আসতেছে, আপনার কানসার্ট বা চাঁপাইনবাবগঞ্জে যে আমগুলো উৎপাদন হবে, আপনার অনেক আম এত সারপ্লাস হবে, তখন কিন্তু এরা আপনার 5 টাকা 7 টাকা করে কেজি বিক্রি করবে আম। অথচ এই আমটা যদি আপনি আরও 6 মাস পরে বিক্রি করেন, আপনি যদি আপনার নভেম্বর ডিসেম্বর শীতকালীন মৌসুমে যখন আম পাওয়া যাবে না, ওই সময় যদি আপনি সংরক্ষণ যদি করতে পারেন, ওই আম 300 টাকা করে বিক্রি করতে পারবেন পার কেজি। সারা বছর ব্যাপী যদি বিক্রি করতে সংরক্ষণের বিষয়টাকে আপনাকে এই কৃষির সাথে কিন্তু সম্পর্কিত করে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। আমরা কিন্তু আসলে যখন যেটা উৎপাদন করি, আমরা মনে করি যে এটা এখনই বিক্রি করে এখনই লাভ করবো, কিন্তু না, এটা তো কৃষি না। আপনি উন্নত দেশগুলিতে যেয়ে দেখেন যে আপনার টমেটো সারা বছর ব্যাপী পাবেন, আপনি আলু সারা বছর ব্যাপী পাবেন, কিন্তু এটা কিন্তু সে এই নভেম্বর মাসের টমেটো সে কিন্তু এটা নভেম্বর মাসে যে সব সেল করে ফেলছে তা না, এটা সে ওই আগামী সামারের জন্য রেখেছে। তো এবং জাত ভিত্তিক আমাদের উইন্টার ক্রপ এবং সামার ক্রপ দুইটা ভ্যারাইটিকে পাশাপাশি রাখতে হবে। আমি যেটা উইন্টারে যদি আমি টমেটো প্রোডাকশন করি এবং আমি সামার টমেটো ভ্যারাইটি আমাকে ইনভেন্ট করতে হবে। যদিও এগুলো নিয়ে এখন কাজ হচ্ছে, কৃষি বিজ্ঞানীরা এই বিষয়ে বেশ কতগুলো সারা বছরব্যাপী যে জাতের উন্নয়ন সেগুলো ঘটাচ্ছেন। কিন্তু আমাদের সংরক্ষণাগার, আমাদের কৃষকদেরকে নিরাপত্তা দিতে হবে, তাদের এই মজুদ যে বিষয়টা, এটাতে আমাদের একটু নজর দিতে হবে এবং সরকার আশা করি এই বিষয়টাকে ভাববে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসৃত নীতির আলোকেই বর্তমান প্রধানমন্ত্রী এগুচ্ছেন, এটা একটা আশার বাণী আমরা দেখছি। তো দর্শক, আমরা শুনছিলাম অনেক না বলা কথা, এবং না বলা কথার মধ্যে স্মার্ট কৃষকের কথা এসছে, কৃষির কথা এসছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সবুজ বিপ্লবের সে কথাগুলো এসেছে। আমরা তো সময় থাকলে খাল খননের প্রসঙ্গ আনতে পারতাম, সেটি হয়তো আমরা আজকে সময়ের অভাবে আনতে পারিনি। তবে হাওরের যে সংকট এবং উত্তরণের যে উপায়গুলো, সেগুলো কিন্তু সরকার যে গুরুত্ব সরকার নজর দিচ্ছে, সেটি কিন্তু আমরা আমাদের আশার জায়গা তৈরি করে হাওরের কান্না বন্ধ করতে হবে। হাওরের মানুষগুলোর জীবন জীবিকার জন্য আমাদের সরকার, রাষ্ট্র তাদের পক্ষ থেকে তাদেরকে হাত বাড়িয়ে দিতে হবে। তা না হলে কিন্তু দেশের এই প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষার কথা যতই বলি না কেন, তাহলে কিন্তু সেই কান্না আমরা থামাতে পারবো না, যতক্ষণ পর্যন্ত হাওরের মানুষগুলোকে তাদেরকে স্বাবলম্বী করে, তাদেরকে উন্নত প্রযুক্তির সহযোগিতা করে, সামাজিক সুরক্ষার মাধ্যমে তাদেরকে কিভাবে
এই পানির মধ্যে ফসল ফলানো যেতে পারে। একই সাথে আমরা যাতে সারা বছর ব্যাপী আমাদের এই ফলনকে আমরা উৎপাদনকে আমরা আমের কথা বলি, টমেটোর কথা বলি, আলুর কথা বলি, সারা বছর ব্যাপী যাতে আমরা সেগুলিকে বিক্রি করতে পারি, কৃষকরা ন্যায্য মূল্য পায়, সে জায়গায় কিন্তু আমাদের নজর দিবার তাগিদ এখন এসেছে। আমরা আশা করি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বিএনপি সরকার তারা দায়িত্বভার গ্রহণের পর থেকে কৃষক সহ সকল মানুষের, শ্রেণীপেশা মানুষের সুরক্ষা তারা কাজ করছে। একই সাথে হাওরের মানুষের কান্নার শব্দ শুনে তারা কিন্তু দৌড়ে গিয়েছে, নগদ প্রণোদনা দিচ্ছে। আমরা আশাবাদী হতে চাই। আমরা মনে করি এদেশের কৃষক বেঁচে থাকবে, কৃষি বেঁচে থাকবে এবং বাংলাদেশ স্বনির্ভর হবে। আমি দুজন অতিথি, আজকের বিশিষ্ট আলোচক কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সার আপনাকে এবং একই সাথে ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আপনাদের সবাইকে আমাদের আগামী আয়োজন দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো হাওরের সংকট উত্তরণের করণীয় নিয়ে এই আলোচনা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।